এই কাহিনী হলো দিল্লির রণবীরের। রণবীর একটা সৎ পুলিশওয়ালা ছিল। রণবীর সব সময় নিজের কাজ সততা আর পরিশ্রমের সাথে করত। ইন্সপেক্টর রণবীর, দিল্লিতে আপনার পুরো 6 বছর হয়ে গেল, তাই না? আর পুরো দিল্লি শহর তোমাকে নিয়ে খুব গর্ব করে। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দরিয়াগঞ্জে তোমাকে এখন যেতে হবে, আর ওখানেও এমনই সাহসিকতার সাথে আর বাহাদুরের সাথে কাজ করতে হবে। ইয়েস স্যার, এটা আমার কাছে বিশাল সৌভাগ্যের ব্যাপার হবে যদি আপনারা সবাই আমাকে এমন সুযোগ দেন। এমনিতেও আমার জীবনে এমন কেউ নেই যে আমাকে নিয়ে চিন্তা করতে পারবে। আরে আমরা আছি তো তোমার সাথে, তুমি সেসব চিন্তা করো না। রণবীর নিজের বড় অধিকারীর কথা শুনে দরিয়াগঞ্জ যাওয়ার তৈয়ারি শুরু করে আর নিজের মা প্রভা দেবীর কাছে কথা বলতে শুরু করে। মা, আজকে তুমি আমার সাথে কথা বলছো না, কি রাগ করেছো নাকি? আমি তোমার সাথে এই জন্য কথা বলছি না কারণ তুই মিথ্যেবাদী। এত গভীর কথা তুই আমার কাছে লুকিয়ে রেখেছিস আর তুই বলছিস যে কথা বলছি না। আচ্ছা বুঝলাম, তাহলে তুমি জানতে পেরে গেছো। আরে দরিয়াগঞ্জের কথা আমি তোমাকে বলতেই যাচ্ছিলাম। কিন্তু আমি চাই যে তুই ওখানে না যাস। তোর দরিয়াগঞ্জ যাওয়ার পর অনেক কষ্ট হতে পারে রে। না মা, ওখানে আমাকে যেতেই হবে। ছোটবেলা থেকে আমি দরিয়াগঞ্জের গল্প শুনে এসেছি। বাবাও তো শেষবারের মতন ওখানেই গিয়েছিল। সেই দিন থেকে আজ অব্দি ওখানে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যাস না রে বাবু, যাস না। রণবীরের ছোটবেলাতেই প্রভা দেবীর একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছিল, কিন্তু প্রভা দেবীর আত্মা রণবীরের সাথে ফটোর মাধ্যমে কথা বলতো। আরে তোমরা আবার আমার বাড়িতে চলে এলে তো? আমি তোমাদের বলেছি না, করের একটা পয়সাও আমি কম করতে পারবো না। মালিক, আমরা গত বছরের ঋণ এখন পর্যন্ত চোকাতে পারিনি। এখন 4 গুণা পয়সা কোত্থেকে দেব? কৃষক খেতি করাই বন্ধ করে দেবে। দেখুন, এই ব্যাপারে আমি কোনো রকম সাহায্য করতে পারবো না আপনাদের। আমার হাতে কিছু নেই। সমস্ত কৃষকরা বুঝতে পেরে যায় যে জগতের সাথে কথা বলে কোনো উপায় বার হবে না, আর ওরা সবাই মিলে ধর্মবীরের কাছে পৌঁছায়, যে দরিয়াগঞ্জের সবচেয়ে সম্মানীয় আর অনেক বড় নেতা ছিলেন। যদি তুমি চাষ করতে চাও তাহলে এই নিয়মের পালন যে করতেই হবে। দরিয়াগঞ্জের তো একটাই উসুল রয়েছে, যা আমি বলেছি সেটা করতেই হবে। এতে আমাদের খরচ খরচা বাঁচবে না মালিক। ধর্মবীর নিজের 2টো পালোয়ান চাকরকে ওখানে ডেকে নিলেন আর বললেন, এই অপদার্থগুলোকে বাইরে বের করে দাও, আমি ওদের মুখ দেখতে চাই না। 2জন পালোয়ান এসে সমস্ত কৃষকদেরকে বাইরে বার করতে শুরু করে। এই বেরিয়ে যাও এখান থেকে, কোত্থেকে চলে এসছে ভিক্ষা চাইতে, দূর। সমস্ত কৃষকরা হতাশ আর নিরাশ হয়ে ওখান থেকে চলে যায়। সেই দিনই রণবীরের দরিয়াগঞ্জে পোস্টিং হয়ে গেল। এই যে দাদা, দরিয়াগঞ্জে যাবে নাকি? হ্যাঁ আগে অবশ্যই যাব, 30 টাকা দিতে হবে কিন্তু। ততক্ষণেই ওখানে কিছু গুন্ডা চলে আসে আর রণবীরকে ভোলা ভালা ভেবে পয়সা লোটার জন্য চেষ্টা শুরু করে। 30 টাকা নয়, পুরো 300 টাকা দিতে হবে। কিন্তু এই দাদা তো মাত্র 30 টাকা বললো, এখন তোমাকে পুরো 500 টাকা দিতে হবে। আর যদি চাও তুমি যাও, বা না যেতেও পারো। একজন সাধারণ মানুষের কাছ থেকে তার পয়সা আপনি কাটতে পারেন না। সমস্ত গুন্ডারা রণবীরের সাথে জোর জবরদস্তি শুরু করে। পয়সা না দিয়ে তুই যাবি কোথায়? হ্যাঁ, আমিও দেখি তো। আপনারা কিন্তু এটা ভুল করছেন, এটা বিশাল বড় একটা অন্যায়। কেউ আমাকে সাহায্য করো, কেউ সাহায্য করো। রণবীর সবার কাছে সাহায্য চায়, কিন্তু কেউ এগিয়ে এসে দেখতে চায় না। তখন গিয়ে রণবীর একটা আখের দোকান থেকে কিছু আখ নিয়ে নেয় আর ওই গুন্ডাদের তা দিয়ে খুব ধুলাই করে দেয়। আরে এরকম সামান্য একটা ব্যাপারের জন্য আমাদেরকে মারছো কেন? এরপর থেকে তোমরা আর কারুর পয়সা নেবে না, কথাটা ভুলো না কিন্তু। আরে কিন্তু তুমি কে বলো তো? এই শহরে নতুন ইন্সপেক্টর রণবীর। রণবীরের মুখ থেকে এটা শুনে সমস্ত গুন্ডারা পালিয়ে ওখান থেকে চলে যায়। একদিকে রণবীরকে দরিয়াগঞ্জের ভ্রষ্টাচারের খবর পেয়ে গেছিল, আর অন্যদিকে ধর্মবীর নতুন চালাকি করছিল। এই জঙ্গলের সমস্ত বাড়ি লাল চন্দন দিয়ে তৈরি, সেইগুলোকে আমাদের যত্ন করে রাখতে হবে, বুঝেছো? হ্যাঁ মালিক, কি সেবা করতে পারি আমি আপনার, বলুন তো? আমি শুনেছি থানাতে একজন দারোগা এসেছে, তাই আমাদের এই লাল চন্দনের গ্রামটাকে আমাদের গোপন রাখতে হবে, না হলে কিন্তু আমাদের সমস্যা হবে, বুঝেছো?
রণবীর দরিয়াগঞ্জে এসেছিল পুরো 10 দিন হয়ে গেছে। রণবীর এখন ধর্মবীরের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছিল। দরিয়াগঞ্জকে যদি ভ্রষ্টাচারদের হাত থেকে রক্ষা করতেই হয় তাহলে যে করেই হোক এই ধরমবীরকে আমাদের ধরতে হবে। ইয়েস স্যার, কিন্তু আজ অবধি কেউ এরকম সাহস করেনি স্যার। রাত্রির 2টো বাজছে, ধরমবীরকে ধরার জন্য এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। রণবীর আর তার সাথী হাবিলদার রাত্রি 2টোর সময় ধর্মবীরের বাড়িতে চুরি চুরি চলে যায়। ওই ধর্মবীর একটা ফটোর সাথে দাঁড়িয়ে কথা বলছিল। প্রভা দিদি, আমি আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করিনি। আমি শুধু মানুষের উপকার করতে চাই, এর চেয়ে বেশি কিছু নয়। তুমি খুব বাজেভাবে ফাঁসবে ধরম। রণবীর ধর্মবীরকে ফটোর সাথে কথা বলতে দেখে খুব অবাক হয়, আর যেই মাত্র ধর্মবীরের কাছে গিয়ে ফটো দেখতে পায় তখন তার মধ্যে প্রভা দেবী মানে নিজের মায়ের চেহারা দেখতে পায় সে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কি করে সম্ভব হতে পারে? কে তুমি, আর এত রাত্রে আমার বাড়িতে এসে কি করছো? হ্যাঁ, এটা আমার মায়ের ছবি যার নাম প্রভা দেবী ছিল, কিন্তু তুমি কে? আর এই ছবিটা তোমার বাড়িতে কি করছে আমাকে বলো। তখন গিয়ে ধর্মবীর সমস্ত সত্যি কথাটা বলে। আমি তোমার মামা, বুঝতে পেরেছো? তোমার মা আমার বড় বোন ছিল। কয়েক বছর আগে দরিয়াগঞ্জে তোমার বাবা আর তোমার মা উধাও হয়ে গিয়েছে। তোমার বাবার আজ অব্দি কোনো খোঁজ পাওয়া যায়নি, আর আমার বোন মারা যায়। ধর্মবীর আর রণবীর কথা বলছিলই যে চারদিকে হাওয়া বইতে শুরু করে। জঙ্গল পুরো আলোকিত হয়ে ওঠে, যেটা পুরো অন্ধকার রাতকে সূর্যের আলোর মতো করে তোলে। গ্রামের সমস্ত লোকেরা সেই আলো দেখার জন্য জঙ্গলের দিকে চলে যায়। আলো লাল চন্দনের গ্রাম থেকে আসছিল। এ তো আমাদের লাল চন্দনের বাড়ি থেকে আলো আসছে, ব্যাপারটা কি? চন্দনের বাড়ি? কিন্তু এসব কি? ওই আলোর পিছু করতে হবে আমাদের। ধর্মবীর আর রণবীর সেই ঘন জঙ্গলে চলে যায়, আর ওদের পিছু নেয় জগৎ। ওখানে ওরা দেখতে পায় যে পুরো লাল চন্দনের গ্রাম পুরোপুরি হাওয়াতে উড়ছে। ধর্মবীর আর রণবীরের চোখ একেবারে ছানা বড়া হয়ে ওঠে। পুরো লাল চন্দনের গ্রাম ওরা হাওয়ায় দেখতে পাচ্ছিল। এই গ্রামটা, এই লাল চন্দনের গ্রামটা আমাদের ওপরে কি করে এলো? নিশ্চয়ই কোনো অঘটন ঘটতে চলেছে। ততক্ষণেই ওখান থেকে শামু প্রভা দেবীর ফটো নিয়ে চলে আসে, যেটা চমকাচ্ছিল। মালিক, মালিক, এই ছবিটা ঝলমল করছে। মনে হচ্ছে মা কিছু কথা বলতে চায়। ছবিটা আমাকে দাও তো। এই লাল চন্দনের ওপর শুধু আর শুধু দরিয়াগঞ্জের কৃষক আর তোমার অধিকার আছে। আজ থেকে কিছু বছর আগে সবকিছু তোমার মামা আমাদের থেকে ছিনিয়েছিল, আর এখন আমি এই কথাটা সবার সামনে বলে দিচ্ছি। প্রভা দেবী যেই মাত্র ফটো থেকে এইটুকু বলল, ওখানে রাখা লাল চন্দন একটা হাতকড়ায় পরিবর্তিত হয়, আর ধর্মবীরকে সেই হাতকড়া বন্দি করে নেয়। দেখলে মামা, আমার আজকেও মনে আছে যখন ছোটবেলায় তুমি আমার পরিবারকে খুব কষ্ট দিতে। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। আমি এই দেশ ছেড়ে চলে যাব। যেই মাত্র ধর্মবীর মামাকে হাতকড়া পরালো, লাল চন্দনের গ্রাম মেঘে থেকে নিচে চলে আসে, আর জঙ্গলের ঠিক মাঝখানে একটা খুব সুন্দর লাল চন্দনের গ্রাম হয়ে গেল, যার প্রহরা রণবীরের বাবা ধর্মেন্দ্র দিচ্ছিলেন। রণবীর নিজের বাবাকে পেয়ে খুব খুশি হয়। বাবা, এত বছর ধরে তুমি এই লাল চন্দনের গ্রামে বন্দি ছিলে? তোমার মামা আমাদেরকে বন্দি করে রেখে দিয়েছিল যাতে আমি দরিয়াগঞ্জে জমি লুট না করতে পারি। আজকে তোমার জন্য আমি মুক্ত হলাম। তোমাকে এখানে আসার জন্য তো এই কারণেই বারণ করছিল তোমার মা। সেও চাইছিল না যে তুমি শত্রুতা করো। সমস্ত গ্রামবাসীরা লাল চন্দনের ঘরে থাকতে শুরু করে, আর কৃষকরা কাজ করে নিজেদের জীবন খুব ভালো করে কাটাতে শুরু করে। ধর্মেন্দ্র এখন দরিয়াগঞ্জেই থাকতে লাগলো। সরকার রণবীরকে এখন ইন্সপেক্টর থেকে শহরের এসিপি বানিয়ে দেয়। একবারের কথা, একজন কৃষক যার কাছে অনেক জমি ছিল, কিন্তু সে তার ফসলের উচিত দাম পেত না, যার কারণে ও দুঃখিত ছিল। গতবারে ফসলের ভালো দাম আমি পাইনি, কি যে করি।
এইবারে কি এমন চাষ করব? কৃষক তার বউয়ের কাছে যায়। আচ্ছা শুনছো? বলো, কি হয়েছে? আরে ফসল ফলানোর তো সময় হয়ে গেছে, তা এইবারে কি ফসল ফলাবো বলো তো? ওটাই যেটা সববার করি। আরে কিন্তু তাতে তো কোনো লাভই হচ্ছে না। গতবারে তো তুমি দেখলে পুরো লস হয়েছে আমার যে। আর আমরা কি বা করতে পারি? আমি ভাবছিলাম যে এইবারটাতে না হয় অন্য কিছু চাষ করি। কি তুমি গাঁজা আর আফিমের চাষ করতে চাইছো নাকি? আরে না 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 না, ওইসব কেন? আচ্ছা তুমি কি সাদা চন্দনের ব্যাপারে কিছু জানো? সাদা চন্দন? আরে হ্যাঁ, শুনেছি তো অনেক এর ব্যাপারে। এর লাকড়ি নাকি খুব দামে বিক্রি হয়। হ্যাঁ, ওর কাঠ বিক্রি করে আমরা অনেক লাভ করতে পারবো। কিন্তু তার চাষ করাটাও কিন্তু এত সহজ নয়। হ্যাঁ সেটাও ঠিক। সাদা চন্দন ফলাতে অনেক বছর সময় লাগে, আর তাতে অনেক লাভও হয়। ঠিক আছে, তাহলে এইবার আমরা আমাদের ক্ষেতে সাদা চন্দনেরই ফসল করব। আমি বাজারে গিয়ে চন্দনের চারা নিয়ে আসি। কৃষক বাজারে যায় আর বাজার থেকে সাদা চন্দনের অনেকগুলো চারা নিয়ে আসে। কৃষক আর তার বউ মিলে ক্ষেতে ওই চারাগুলো পুঁতে দেয়। দাও, এখন তো লাগিয়ে দিয়েছি, আর এদের দেখাশোনাও আমাদের ভালো করে করতে হবে। হ্যাঁ, তবেই তো ভালো কাঠ তৈরি হবে। আমরা সব সময় এদের দেখাশোনা করব আর সময় মতো ওদেরকে খাদ্য দিয়ে দেব। কৃষক আর তার বউ কুয়ো থেকে জল এনে সাদা চন্দনের গাছে দিত। এখন এরা দুজন ওই গাছপালার খুব ভালোভাবেই দেখাশোনা করত। গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে যে, এদেরকে বেশি খাবারের দরকার। তুমি বাজার থেকে খাদ নিয়ে এসো। ঠিক আছে, তুমিও সঙ্গে করে চলো। এত সার আমি একা নিয়ে আসতে পারবো না। কৃষক আর তার বউ বাজারে পৌঁছে যায় আর বাজার থেকে 2 বস্তা খাদের নিয়ে চলে আসে। দুজন মিলে গাছের গোড়ায় ছোট্ট ছোট্ট গর্ত করে দেয় আর গর্তের মধ্যে খাদ দিয়ে দেয়। এখানে তো ছোট ছোট ঘাস হয়েছে দেখছি, এগুলোকে সরাতে হবে আমাদের। হ্যাঁ, তখনই তো গাছগুলো ভালোভাবে বড় হতে পারবে। কৃষকের বউ কুড়াল দিয়ে গাছের আশেপাশের ঘাসগুলো সরিয়ে দেয় আর কৃষক কুয়া থেকে জল আনে আর গাছের সেচাই শুরু করে দেয়। আস্তে আস্তে সময় কাটতে থাকে আর সাদা চন্দনের গাছ বড় হতে শুরু করে। আরে বাহ, আমাদের পরিশ্রমের ফল আমরা দেখতে পাচ্ছি। দেখো গাছগুলো কত বড় হয়েছে। হ্যাঁ, এইবার তো আমাদের ফসল খুব ভালো হবে। এতে তো লোকসান কিচ্ছুই নেই, শুধু পরিশ্রম একটু বেশি বটে। আর আমরা দুজন মিলে তো পরিশ্রম করেই নেব। হ্যাঁ নিশ্চয়, সে যাই হোক আমরা হলাম চাষি। আমরা যদি না খাটি তাহলে কে খাটবে? আস্তে আস্তে সময়ের সাথে গাছ বড় হতে শুরু করলো আর তাতে অনেকগুলো ডাল আর পাতাও চলে এলো। আমাদের ওই জমিটার চারদিক থেকে না বেড়া দিয়ে দিতে হবে, না হলে জঙ্গলের পশুরা এসে গাছের সব পাতাগুলো খেয়ে ফেলবে যে। হ্যাঁ, আমরা আজ থেকে কাজ শুরু করে দিই, নয়তো আমাদের সমস্ত পরিশ্রম মাটি হয়ে যাবে। কৃষক আর তার বউ নিজের ক্ষেতের চারদিকে তার কাটার বেড়া লাগাতে শুরু করে। দুজনই কড়া রোদের মধ্যেও পরিশ্রম করত। তুমি দেখো, একদিন এই পরিশ্রমের ফল আমরা খুব ভালোই পাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কৃষক আর তার বউ ক্ষেতের চারদিকে ভালোভাবে তার কাটার বেড়া লাগিয়ে দেয়, যার কারণে এখন কেউ কোনো জানোয়ার তার ভেতরে ঢুকতে পারবে না। এবার শুধু গাছগুলোর বড় হওয়ার অপেক্ষা করতে হবে। যেভাবে আমরা এদের দেখাশোনা করছি, এই গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আস্তে আস্তে সময় কাটতে লাগলো আর এখন গাছও অনেক বড় হয়ে গেছিল। এখন এদের লাকড়ি কাটার সময়ও চলে এসেছিল। তখনই একদিন একজন সাপুড়ে কৃষকের ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই ও চন্দনের গন্ধ শুঁকতে পায়। আরে ভাই, এখানে তো খুব ভালো চন্দনের গন্ধ বেরোচ্ছে। মনে হচ্ছে এখানে কেউ চন্দনের গাছ ফলিয়েছে। সাপুড়ে আশেপাশে দেখতে শুরু করে। তখন ও বেড়ার পেছনে ক্ষেত দেখতে পায়, যার মধ্যে সাদা চন্দনের বড় বড় গাছ ছিল, যেটা দেখে সাপুড়ের মনে লোভ আসে। ওহো, তাহলে এই ব্যাপার। এই গাছগুলোর কাঠ তো আমিই বিক্রি করব। সাপুড়ি নিজের ঝুড়ি থেকে একটা সাপ বার করে আর সাপটাকে চন্দনের গাছে ছেড়ে দেয়। সাপ চন্দনের গন্ধকে খুব ভালোবাসে,
সেই কারণে সাপ চন্দনের গাছেই থেকে যায়। এখন ওই চাষিটা যে এখানে গাছ কাটতে আসবে, কিন্তু সাপটা দেখে সঙ্গে সঙ্গে ভয়ে পালাবে। আর তারপর আমি এই কাঠগুলো নিয়ে পালাবো আর বিক্রি করব। তক্ষুনি সাপুরি দেখে যে কৃষক আর তার বউ ক্ষেতের দিকে আসছে। সাপুরে গাছের পেছনে লুকিয়ে পড়ে। কৃষক আর তার বউ ক্ষেতের মধ্যে যায় আর ওরা গাছে সাপ দেখতে পেয়ে যায়। কৃষকের বউ সাপকে দেখে চিৎকার শুরু করে, সাপ সাপ, আরে বাপরে, সাপ চন্দনের গাছে উঠে গেছে যে। সাপকে এইভাবে চন্দনের গাছে দেখতে পেয়ে কৃষকও ভয় পেয়ে যায়। এখন আমরা এই কাঠগুলো কাটবো কি করে? এই সাপটা তো গাছটাকে ছাড়বেই না, আমাদের পরিশ্রম বিফলে যাবে। হে ভগবান, এখন আমরা কি করব? চলো এখন আমরা বাড়ি যাই, পরে দেখে নেব। কৃষক আর তার বউ দুঃখী মনে বাড়ির দিকে রওনা দেয়। ওদেরকে ফেরত চলে যেতে দেখে সাপুরে খুশি হয়ে যায়। আরে আমার আইডিয়া কাজ হয়ে গেছে, ওরা দুজনই পালিয়ে গেছে। এখন আমি চন্দনের কাঠ বিক্রি করে অনেক টাকা রোজগার করব। সাপুরে করাত নিয়ে গাছ কাটার জন্য যায়, কিন্তু যখনই ও গাছ কাটতে শুরু করে তখনই সাপ ফুসফুসাতে শুরু করে। বেটা, আমার দুধ খেয়ে আমাকেই ছোবল মারবি? হ্যাঁ, আরে আমি তোর মালিক, তুই কি তোর মালিককে চিনতে পারলি না? সাপুরে সাপকে গাছ থেকে নাড়াতে শুরু করে, কিন্তু সাপ শক্ত করে গাছের ডালটাকে ধরে রেখেছিল। সাপুরে খুব শক্তি লাগায়, কিন্তু ও সাপকে গাছ থেকে ছাড়াতে পারে না। অনেক চেষ্টা করার পরেও সাপুরে রেগে যায় আর ও সাপকে করাত দিয়ে আঘাত করতে শুরু করে, যার কারণে সাপ সাপুরেকে কেটে ফেলে আর সাপুরে ওখানেই মরে যায়। সাপুরের মরার পর সাপ নিজের বিলে চলে যায়। পরের দিন যখন কৃষক আর তার বউ খেতে পৌঁছায় তখন ওরা দেখে যে গাছে কোনো সাপ নেই, যার কারণে ওরা দুজন খুশি হয়ে যায়। ভগবান আমাদের কথা শুনে নিয়েছে, সাপ গাছ ছেড়ে কোথাও চলে গেছে। হ্যাঁ, এখন আমরা কাঠগুলো কেটে বিক্রি করে দেব। কৃষক আর তার বউ খুশি খুশি চন্দনের গাছ কাটতে শুরু করে আর তাদেরকে বাজারে বিক্রি করতে চলে যায়। শিক্ষা: লোভ বাজে, লোভের ফল সবসময় আপনার ক্ষতিই করবে। তাই আমাদেরকে কখনো লোভ করা উচিত না আর অন্যদের জিনিসের ওপর খারাপ নজর দেওয়া উচিত না।